ঈগল দাদার বাগানে ঢুকে কে ডালিম চুরি করছে? ওই পাখিকে তো আমাদের বনের পাখি বলে মনে হচ্ছে না। এসব বলে কাকুলি কালুর কাছে চলে যায়। এই যে চোর পাখি, তোমার তো দেখছি অনেক সাহস। অন্য বন থেকে আমাদের বনে এসে আবার ঈগল দাদার বাগানে ডালিম চুরি করছো। ঈগল দাদাকে এক্ষুনি ডাকছি, দাঁড়াও। না না পাখি, তুমি ঈগল দাদাকে ডেকো না, চাইলে আমি তোমাকে এই ডালিমের ভাগ দিব। সত্যি বলছো? তাহলে বলে দিব না, কিন্তু ভাগের ডালিমগুলো কিন্তু আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। তাই দিব, আগে তো ডালিমগুলো বস্তায় তুলতে দাও। এরপর কালু ডালিমগুলো বস্তায় তুলে নিয়ে কাকুলির সাথে তাদের বাড়িতে চলে যায়। ও মা, কাকলি, বস্তার ভিতরে করে কি নিয়ে আসলি? আর এই পাখিটাকে তো ঠিক চিনলাম না। এই পাখিকে তুমি চিনবে না মা, ও তো পাশের বন থেকে এসেছে। তারপর কাকুলি তার মাকে সমস্ত কথা খুলে বলে। ভালোই করেছিস বাবা, এভাবে আমাদের ভাগ দিলে আমরা তোমাকে আরো জিনিসপত্র চুরি করতে সাহায্য করব। তাই নাকি মাসি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ডালিমের বস্তাটা এখানে নিয়ে আসি। এখন বলো তোমরা, কোন বাড়িতে গেলে বেশি টাকা পয়সা চুরি করা যাবে, তাহলে রাতে চুরি করতে যাব। এখন তোমাকে বাড়ি দেখাতে গেলে বনের পাখিরা তোমাকেই সন্দেহ করবে। তাই বলি, তুমি রাতেই আমাদের বাড়িতে এসো, আর আমরা তোমাকে ধনী পাখির বাড়িতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাই আসবো। আমি তাহলে এখন বনে চলে যাই। পাখিটা অনেক চালাক, আমরা ওকে ধনী পাখির বাড়ি দেখিয়ে দেই, আর ও রাতে এসে টাকা পয়সা চুরি করে নিয়ে যাক। হ্যাঁ মা, তুমি ওকে আসতে বলে ভালোই করেছো। এখন থেকে আমাদের বসে থেকে টাকা আসবে, কোনো কাজ করতেই হবে না। এসব বলে কাকুলি ও কামিনী রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই কালু কাকুলিদের বাড়িতে চলে আসে। কাকুলি, কাকুলি, আমি এসে গেছি, দরজাটা খোলো। এসেছো বাবা? মা কাকুলি, কালুকে নিয়ে পেঁচার বাড়িতে যা। শুনেছি পেঁচা নাকি জমি বিক্রি করেছে, তার আলমারিতে সব টাকা রাখা আছে। বাবা কালু, টাকাগুলো চুরি করে নিয়ে আমাদের বাড়িতে এসো, এখানে বসে ধীরে ধীরে ভাগ করা যাবে। আচ্ছা ঠিক আছে মাসিমা, চলো কাকুলি, এবার যাওয়া যাক। এরপর কালু কাকুলি রাতের অন্ধকারে পেঁচার বাড়িতে চলে যায়। আর কালু চুপি চুপি তার ঘরে ঢুকে আলমারি থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। ও মা, এত টাকা চুরি করেছো? কেউ তো আবার দেখেনি? না মা, কেউ দেখেনি। কালু, এবার টাকাগুলো সমান ভাগে ভাগ করো। কিন্তু আমি তো কষ্ট করে চুরি করেছি, তাহলে তোমাদের সমান ভাগ দিব কেন? আমি তোমাদের 3 ভাগের 1 ভাগ দিব। আমরা যদি তোমাকে বাড়িটা না দেখিয়ে দিতাম, তাহলে কি তুমি চুরি করতে পারতে? এখন আমাদের যদি সমান ভাগ না দাও, তাহলে পেঁচাকে ডেকে নিয়ে এসে তোমাকে ধরিয়ে দিব। এখন টাকা নে, কিন্তু সুযোগ পেলে মজা দেখাবো। না না মাসিমা, এ কাজ করবেন না, আমি এক্ষুনি সব টাকা সমান ভাগে ভাগ করছি। এরপর কালু টাকাগুলো সমান ভাগে ভাগ করে নিয়ে তার বনে ফিরে যায়। কি সর্বনাশ হয়েছে, আমার এতগুলো টাকা কে চুরি করে নিয়ে গেছে? এখন আমি আমার হোটেলের জিনিসপত্র কি করে কিনবো? আমার যে ব্যবসাটাই শেষ হয়ে যাবে। এসব বলে পেঁচা জোরে জোরে কাঁদতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে টুনি উড়ে যেতেই পেঁচার কান্নার আওয়াজ শুনতে পায়। এ কি, পেঁচা দাদার আবার কি হলো? বাড়িতে এভাবে কাঁদছে কেন? পেঁচা দাদা, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করে কাঁদছো কেন? আর বলিস না টুনি, আমার যে সর্বনাশ হয়ে গেছে।
আলমারিতে 1,00,000 টাকা ব্যবসার কাজের জন্য রেখেছিলাম, কিন্তু রাতে কোন চোর এসেছে সব টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। আহারে, শুনে খুব খারাপ লাগছে। দাদা, কেঁদো না। সৃষ্টিকর্তা সহায় থাকলে ঠিক একদিন অনেক টাকা ইনকাম করতে পারবে। এখন শান্ত হয়ে থাকো, আর আমি যদি কোনো চোরকে ধরতে পারি তাহলে অবশ্যই তোমার কাছে নিয়ে আসবো। এই কবুতর, একটা কাজ করবি? তোকে একদিনেই 5,000 টাকা দিব। কি, একদিনেই 5,000? কিন্তু কি কাজ কালু দাদা? এদিকে আয়, কানে কানে সবটা বলছি। এরপর কালু কবুতরের কানে কানে সব কথা খুলে বলে, আর তারপর তারা পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে উঠতে থাকে এবং উঠতে উঠতে এক পর্যায়ে তারা পাশের বনে পৌঁছে যায়। তুই এই বনের বাজারে গিয়ে কিছু আইসক্রিম কিনে নিয়ে আইসক্রিমের দোকান ধরবি, আর আমি কিছুক্ষণের মধ্যেই কাকুলি আর ওর মাকে নিয়ে ঘুরতে ঘুরতে তোর কাছে যাব। আর শোন, অবশ্যই কিন্তু বীজগুলো দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ কালু দাদা, যেভাবে বলেছো আমি সেভাবেই কাজ করব। কালু কবুতর এসব বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে পুকুরের পাড় থেকে কাকুলি যে তাদের সমস্ত কথা শুনে ফেলে সেটা তারা বুঝতেই পারে না। বুঝেছি, শয়তান কালু, আমাদের মেরে ফেলে সব টাকা পয়সা নিজে নিতে চাইছিস, কিন্তু এটা কিছুতেই হতে দিব না। যেভাবেই হোক মাকে যে আটকাতেই হবে। ওই তো কাকুলি এসে গেছে। মা কাকুলি, কালু তো আমাদের ঘুরতে নিয়ে যেতে চাইছে, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কিন্তু মা, আমার শরীরটা যে খুব খারাপ লাগছে, আমি ঘুরতে যাব না মা। তাহলে আমিও যাব না বাবা, আর যদি কখনো ঘুরতে যাই তাহলে অবশ্যই তোমাকে ডাকবো। আচ্ছা ঠিক আছে মাসি। মা, তুমি যে ঘুরতে যেতে চাইছো, জানো এই শয়তান কালু কেন ঘুরতে নিয়ে যেতে চাইছে? এরপর কাকুলি কামিনীকে সমস্ত কথা খুলে বলে। আচ্ছা, এ তো তাহলে একটা খুনি পাখি। এই পাখির সাথে মেশা যাবে না, কখন না কখন আমাদের খুন করে ফেলে। মা, না মিশলেও যে কোনো ভাবে খুন করবে, তাই বুদ্ধি করে ওদের শাস্তি দিতে হবে। আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না, তুমি একটা বুদ্ধি বের করো মা। আমারও মাথায় কোনো বুদ্ধি আসছে না। আমাদের বনের টুনি তো খুব বুদ্ধিমতী, তুই বরং সব বলে টুনির কাছ থেকে একটা বুদ্ধি নিয়ে আয়। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। টুনি, আয় টুনি, বাড়িতে আছিস? হ্যাঁ কাকুলি দিদি, বলো কি হয়েছে, আমাকে এত ডাকছো কেন? আর বলিস না রে টুনি, আমরা যে বড় বিপদে পড়েছি। এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। তোমরা চোরের সাথে যোগ দিয়েছো, এজন্যই তো এই বিপদে পড়েছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের ভালো বুদ্ধি দিচ্ছি। এই বুদ্ধিতে কাজ করলে কালু তার শাস্তি ঠিক পেয়ে যাবে। এরপর টুনি কাকুলিকে তার সব বুদ্ধির কথা খুলে বলে। আর তারপর কাকুলি বাড়িতে চলে আসে। হ্যালো কালু দাদা, তুমি বনে চলে গেছো নাকি? আমার শরীরটা ভালো হয়েছে, তোমার সাথে ঘুরতে যেতে চাই। বনের দিকে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা পুকুর পাড়ে এসো, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। কবুতর, যেভাবে বলেছি তুই এবার সেভাবেই কাজ করবি। আচ্ছা ঠিক আছে দাদা। তোমরা চলে এসেছো, খুব গরম লাগছে, তাই সবাই আইসক্রিম খেয়ে তারপর ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে কালু, চলো। এরপর সবাই কবুতরের সাজানো দোকানে চলে যায়। আর কাকুলি ও কামিনী হাতে আইসক্রিম নিয়ে অভিনয় করে মাটিতে পড়ে যায়। আর তখনই টুনি পুলিশ নিয়ে সেখানে চলে আসে। স্যার, এই পাখিদের কাছে 50,000 টাকা আছে বলে এরা দুজন আইসক্রিমে বিষ মিশিয়ে দিয়েছে, কারণ আইসক্রিম খেয়ে এরা মারা গেলে টাকাগুলো চুরি করতে পারবে। শয়তান পাখি, তোদের জেলে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিব। টুনি, তুমি এই পাখি দুটোকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা আর এমন কাজ করব না। চুপ কর খুনি পাখি, কথা না বলে তাড়াতাড়ি থানায় চল।
মা টুনি, তোকে অনেক ধন্যবাদ। তোর জন্য আজ আমরা বেঁচে গেলাম। এবার ভালো করে বুঝে নাও, চুরি করলে তার সাথে কখনোই ভালো হয় না, তাই সব সময় সৎ পথে চলার চেষ্টা করবে। এখন চলো, কালুদের বনে গিয়ে কালুর বাড়ি খুঁজে বের করে বাকি 50,000 টাকা নিয়ে আসবো, আর পেঁচা দাদাকে সব টাকা ফিরিয়ে দিব। হ্যাঁ টুনি, তাই চল। এরপর সবাই মিলে পাশের বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এভাবে না খেয়ে পথ চলা যায় নাকি? কিন্তু এখন তো আমি একটা গাভী, এই অপরিচিত গাভীকে বিনা শর্তে কে খাওয়াবে? আরে ওই তো, ওখানে আমার মতো একটা গাভী। যাই, আমি বরং ওর সাথে গিয়ে খাবার খাই। হায় হায় রে, আমার ধবলির সব খাবার চেয়ে ওই বজ্জাত গাভীটা খেয়ে ফেলছে। আয় গাভী আয়, চলে যা বলছি, তোর মালিকের বাড়িতে চলে যা। তুমি যাই বলো না কেন বুড়িমা, আমার পেট না ভরা পর্যন্ত আমি কোথাও যাব না। এই কথা বলে সে অপরিচিত গাভীটা ঘাস খেতেই থাকে। অন্যদিকে মিনু বৃদ্ধা তা দেখে অনেক রেগে যায়, আর রেগে গিয়ে গাভীকে তাড়ানোর জন্য একটা লাঠি নিয়ে আসে। আর লাঠি আনতে দেখে সে অপরিচিত গাভী অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এই বুড়িমাটা দেখছি এবার লাঠি নিয়ে আসছে। না না, অনেক খাবার খেয়েছি, এখন এই লাঠির মার খেয়ে পেট ভরাতে পারবো না। এই কথা বলে সেই গাভীটা সেখান থেকে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে অনেক ক্লান্ত হয়ে যায়, আর একটা গাছের ছায়ার নিচে গিয়ে বিশ্রাম করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। তবুও সেই গাভীর ঘুম ভাঙে না। অন্যদিকে সেই রাতে কাজ শেষে বাড়ি ফিরছিল কালু সেই গাভীকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। একই, এটা আবার কার গাভী? এত রাতে গাভীটা এই বনে কি করছে? না না, আমি বরং ওকে আমার সাথে নিয়ে যাই, তা না হলে যে ওকে কোনো কষাই এসে নিয়ে যাবে। হয়েছে, অনেক ঘুমিয়েছিস, এখন আমার সাথে চল। কাল যদি তোর মালিক তোকে খোঁজ করতে আসে, তাহলে আমি তোকে ফিরিয়ে দিব। এরপর কালু সেই গাভীটিকে সাথে নিয়ে তার বাড়িতে চলে যায়, আর তার বাড়িতে গিয়ে একটা গোয়াল ঘরে বেঁধে রাখে। আর এভাবে দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে আসে। আরে, এ আমি কি দেখছি? এই গাভীটা আবার কোথা থেকে এলো? আর এটা তো একটু দুধ দেয়া গাভী। কার গাভী সেটা না হয় পরে ভাবা যাবে, আগে এর থেকে এক বালতি দুধ নিয়ে নেই। এই কথা বলে কাকুলি একটা বালতি নিয়ে আসে, আর যেই না দুধ দহন করে বালতিতে রাখে, সাথে সাথে বালতিটা একটা সোনার বালতি হয়ে যায়। তা দেখে তো কাকুলি অনেক খুশি হয়ে যায়, আর খুশিতে চিৎকার করতে থাকে। কালু, আয় কালু, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো কালু। ওরে বাবা রে, এভাবে কেউ চিৎকার করে নাকি? যাই হোক, এবার বলো তো কি হয়েছে? দেখো কালু দেখো, এই গাভীর দুধ বালতিতে রাখার সাথে সাথেই বালতিটা কেমন সোনার বালতি হয়ে গেছে। তার মানে এটা কোনো জাদুই গাভী। তার মানে কাল রাতে আমি একটা গাভী না, একটা সোনার খনি নিয়ে এসেছি। শোনো কাকুলি, এই গাভীকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। এই গাভী যে আমাদেরকে অনেক ধনী বানিয়ে দিবে। যাও কাকুলি, একটা শক্ত আর একটা মোটা দেখে দড়ি নিয়ে এসো। কি, এরা তো লোভে পড়ে আমাকে রেখে দিতে চাইছে, কিন্তু এভাবে বন্দি জীবন কাটিয়ে এদের উপকার করলে তো এদের লোভ দিন দিন বাড়তেই থাকবে। না না, এ বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না। এরপর কাকুলি ঘর থেকে একটা শক্ত দড়ি নিয়ে আসে, আর তখনই সেই গাভীটা সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এদিকে কালু ও কাকুলি গাভীটির পেছন পেছন চলে যায়, কিন্তু তারা আর ধরতে পারে না। পারুল, পারুল, এই দেখ, আমি তো বলটা নিয়ে এসেছি। চল পারুল, আমরা মাঠে খেলতে যাই। তুই একটু দাঁড়া চোখে, আমি পায়েসটুকু খেয়ে এক্ষুনি আসছি। আর তুই কি জানিস,
আমার মায়ের হাতের বানানো পায়েস অনেক মজা, তুই একটু খেয়ে দেখবি? পায়েস? না না, আমি পায়েস খাবো না। আমার মা তো রোজ সকালে আমাকে পায়েস খেতে দেয়। তাছাড়া মায়ের হাতের পায়েস খেতে খেতে আমিও পায়েস বানাতে শিখে গেছি। ভাতের মধ্যে একটু ঠান্ডা পানি দিলেই হয়ে গেল পায়েস। ধুর পাগলি, সেটাকে পায়েস বলে নাকি? তুই যেটা রোজ খাস সেটা পায়েস নয়, সেটা হচ্ছে পান্তা ভাত। তুই একটু দাঁড়া, আমি তোর জন্য দুধের পায়েস নিয়ে আসছি। কিছুক্ষণ পর সুখী টুকির জন্য এক বাটি দুধের পায়েস নিয়ে আসে, আর দুধের পায়েস খেয়ে টুকি অনেক খুশি হয়ে যায়। ওয়াও, দুধের পায়েস খেতে তো ভারী মজা। মাসি, ও মাসি, আমি তাহলে যাই আর আমার মাকে গিয়ে বলি আমাকেও যেন তোমার মতো করে দুধের পায়েস বানিয়ে দেয়। এই কথা বলে টুকি পারুলের বলটা রেখে বাড়ির দিকে চলে যায়। আর মাঝপথে গিয়ে টুকির সাথে তার মায়ের দেখা হয়ে যায়। এই তো তুই এখানে, তা কোথায় থেকে আসলি শুনি? আমি যে তোকে সারা বন খুঁজে বেড়াচ্ছি। চল পায়েস খাবি, চল, আমি তোর জন্য গরম গরম পায়েস রান্না করছি। চল মা, খাবি আয়। না মা, আমি দুধের পায়েস খাবো। পারুলের মা মাসি আছে না, অনেক সুন্দর করে দুধের পায়েস বানাতে পারে। তুমি বরং মাসির কাছ থেকে পায়েস রান্না করে শিখে নাও, তারপর আমাকে দুধের পায়েস বানিয়ে দাও। তোকে আমি কিভাবে দুধের পায়েস বানিয়ে দিব রে মা? অত দাম দিয়ে কি আমি গাভীর দুধ কিনতে পারি বলতো? আমি যে ঠিক মতো একটু বাজারই করতে পারি না। আর এজন্য তোকে পান্তা ভাত খেতে দিয়ে পায়েসের কথা বলতাম। আমি তোকে মিথ্যা বলেছিলাম রে মা, মিথ্যা বলেছিলাম। দুধের পায়েস খাওয়ার মতো সামর্থ্য যে আমাদের নেই রে মা। কেঁদো না মা, কেঁদো না। তুমি কাঁদলে যে আমার অনেক কান্না পায়। আচ্ছা মা, আমি আর কখনো দুধের পায়েস খেতে চাইবো না। চলো মা, বাড়িতে চলো। আহারে, এদের তো দেখে অনেক কষ্ট, সামান্য একটু দুধের পায়েস খেতে পাচ্ছে না। আমি বরং এদেরকে সোনার জিনিস দিয়ে সাহায্য করব, আর এদের সাহায্য করার মাধ্যমে আমার মুক্তি হলেও হতে পারে। এরপর গাভীটি টুনি ও টুকির পেছন পেছন চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের বাড়িতে চলে যায়। এদিকে সেই গাভীটিও টুনির বাড়িতে পৌঁছে যায়। মা, ও মা, ওই দেখো, এই গাভীটা আমাদের বাড়িতে চলে এসেছে। আর আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি, এই গাভীটা আমাদের পিছনে পিছনে আসছিল জানো। আহারে, গাভীটা মনে হয় দুধ দেওয়ার গাভী, আর ওর মনে হয় দুধ দেওয়ার সময় হয়ে এসেছে। যারে মা, একটা বালতি নিয়ে আয়। আমরা বরং গাভীটা দুধ দহন করে রেখে দেই, এরপর এর মালিক এলে দুধের বালতি সহ গাভীকে ফিরিয়ে দিব। এরপর টুকি একটা বালতি নিয়ে আসে, আর বালতিতে দুধ পড়ার সাথে সাথেই সেই বালতিটা সোনার বালতি হয়ে যায়। আর তা দেখে তো টুনি অনেক অবাক হয়ে যায়। এ কি, বালতিটা সোনার বালতি হয়ে গেল কিভাবে? তার মানে এটা একটা জাদুর গাভী। সৃষ্টিকর্তা বুঝি আমাদের অভাব সহ্য করতে পারেনি রে মা, তাই এই গাভীটাকে আমাদের কাছে পাঠিয়েছে। তুমি কার গাভী তা আমি জানি না, তবে এই সোনার বালতিটা বিক্রি করে আমি একটা ব্যবসা শুরু করব, আর ব্যবসা করে তোমার মালিককে এই সোনার বালতির টাকাটা পরিশোধ করে দিব। এবার মনে হয় আমি এক সৎ আর ভালো স্বভাবের পাখির কাছে এসেছি। এর মধ্যে কোনো লোভ নেই, মুক্তি পাই আর না পাই, আজকে থেকে আমি বাড়িতেই থাকবো। এরপর টুনি সোনার বালতি নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। আর সোনার বালতি বিক্রি করে সে বনের মধ্যে একটা সবজির দোকান দেয়। আর এভাবে দেখতে দেখতে 2-4 দিন কেটে যায়। কিন্তু সেই গাভীর খোঁজ কেউ করতে আসে না। মারে, এই গাভীর জন্য আজ আমরা সুখের দিন দেখছি, কিন্তু আজ পর্যন্ত এর মালিকের কোনো খোঁজ পেলাম না। তাই আমি আজকে এই সোনার বালতিটা বিক্রি করে বনের সব গরিব পাখিদের দান করব। কেননা সৃষ্টিকর্তা কিছু দান করলে সেটা সবাই মিলে ভাগাভাগি করে নিতে হয়। এরপর টুনি আরো একটা সোনার বালতি বিক্রি করে বনের গরিব দুঃখীদের মাঝে দান করে দেয়। এদিকে টুনির ভালো কর্মের জন্য গাভীটি তার আসল রূপ ফিরে পায়।
আরে এই তো আমি মুক্তি পেয়েছি। তার মানে টুনি আমার দেয়া দানের টাকা দিয়ে অন্যদের সাহায্য করায় আমি মুক্তি পেয়ে গেছি। একবার যখন মুক্তি পেয়েছি তাহলে আর কখনো আমি লোভ করব না। এ কি, কে তুমি? এখানে তো একটা গাভী ছিল। ওই গাভীটি আর কেউ নয়, ওটা আমি ছিলাম। একদিন আমি এই বনে এসে এক বৃদ্ধা ও তার জাদুর গাভীকে দেখতে পাই। আর তার জাদুর গাভীর দুধ দেওয়ার পরিবর্তে সোনা দিত। আর তা দেখে আমার খুব লোভ হয়। আর এর জন্য আমি সেই গাভীটাকে নিজের করে নিতে চেয়েছিলাম। এরপর আমি সেই বৃদ্ধাকে গিয়ে আঘাত করি। শোনো ঠাকুমা, এখন থেকে এই জাদুর গাভী আমার। লোভী পরি কন্যা, এই গাভী একদিন তোর মতোই লোভ করেছিল, আর এজন্য আমার অভিশাপে জাদুর গাভী হয়ে গেছে। তুইও লোভ করেছিস, তাই তুইও এর মতো একটা জাদুর গাভী হয়ে যাবি। আর তোর দেয়া সোনার বালতি পেয়ে যদি কেউ লোভ না করে, বরং তা দিয়ে তার উপকার করে, তবেই তুই মুক্তি পাবি। সবই তো শুনলে, এখন আমাকে যেতে হবে। আর এখন তো তোমাদের দুধের পায়েস খেতে আর কোনো অসুবিধা নেই, তাই না? কারণ এখন তোমরা উপার্জন করো। এই কথা বলে পরিকন্যা সেখান থেকে চলে যায়। এদিকে টুনিও তার সবজির দোকান চালিয়ে সংসার চালাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ করলে কি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।